অবশেষে জামাত ইসলামী আন্দোলন জোটটা ভেঙেই গেল। ইসলামী আন্দোলন আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে গতকালকে জামাত ইসলামী আন্দোলনের জন্য ৪৭টা আসন রেখে ২৫৩ আসনে ১০ দলের সমঝোতা করে সংবাদ সম্মেলন করেছিল, কিন্তু আজকে ইসলামী আন্দোলন জানিয়ে দিল যে তারা জামাতের জোটে থাকছে না, তারা নিজেরা ২৬৮ আসনে নির্বাচন করছে। এই আলোচনা যখন হচ্ছে ২৬৮ আসন, তাহলে বাকি ৩২টা আসনে কি হবে? বাকি ৩২টা আসনে চরমোনাই কি কোনো দলকে সমর্থন দেবে, কিংবা এই যে এখনও অন্তত ৩ দিন সময় রয়েছে, ১৭, ১৮, ১৯, ২০ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ ৪ দিন সময় রয়েছে। এই ৪ দিনের মধ্যে চরমোনাই ইসলামী আন্দোলন তারা কি নতুন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাচ্ছে? আমরা একটা আলোচনা করেছিলাম যে চরমোনাইয়ের সঙ্গে জাতীয় পার্টির জোটের আলোচনা চলছে, এবং এই আলোচনাটার যে অস্তিত্ব রয়েছে সেটা আজকে বোঝা গেছে। চরমোনাইয়ের পক্ষ থেকে জাতীয় পার্টির সঙ্গে জোটের ব্যাপারে কথা বলা হয়েছে। কি হতে যাচ্ছে, জামাত ওইদিকে কি করছে, এদিকে ইসলামী আন্দোলন ২৬৮টা আসনের ব্যাপারে কি করছে, ইসলামী আন্দোলন নতুন করে কি বলছে, কেন জোটটা ভেঙে গেল, ইসলামী আন্দোলনের অবস্থানটা কি, এরপরে আবারও চরমোনাই পীরের ওয়াজ শুরু হবে কি না যে কমিউনিস্ট কোনো দেশের শাসন নিলেও সে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশের শাসন ভারে যায় তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই যে ওয়াজ ছিল সেই ওয়াজটা আবারও শুরু হবে কিনা, চলুন একটু জেনে দেখি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এতে করে দুই দলই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম জামাত ইসলামী আন্দোলন জোটের কথা। মূলত ইসলামী আন্দোলনের জোটটা ভাঙার কারণ তারা প্রকাশ্যে যেটাই বলুক না কেন, জামাতের জোটে এনসিপিকে নেয়া এবং এনসিপিকে ৩০টি আসন ছেড়ে দেয়া, এখানটাই ইসলামী আন্দোলনের সঙ্গে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে জামাতের। কারণ ইসলামী আন্দোলনের চাহিদা ছিল ৮০টি আসন, সেই ৮০টির মধ্যে ৩০টায় এনসিপিকে দিয়ে দিয়েছে, আরও এবি পার্টিকে এনে ৩টা দিয়েছে, এলডিপিকে এনে 7টা দিয়েছে, সব মিলিয়ে 40টা আসন দিয়ে দিয়েছে। ইসলামী আন্দোলনকে দিতে চাই 40টা, সেখানেই মূলত বিরোধটা তৈরি হয়েছে। আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে জামাত এই দেশে ইসলামী শাসন কায়েম করতে চায় না, এই কারণেই তাদের সঙ্গে আমরা জোট করছি না। এই যে অবস্থান, দুদিন আগেই আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে একটা মিটিংয়ে জামাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জামাত ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, এটা তাদেরকে নিশ্চিত করেছে জামাত। এই ঘটনাকেই আজকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তারা বলেছে এদেশে শরিয়া আইন কায়েম করতে চায় না, অথচ আমাদের মূল মোটোটাই ছিল হচ্ছে ইসলামী ভোটগুলো, ইসলামের পক্ষের ভোটগুলো এক বাক্সে নিয়ে আসা, এবং এই থিওরি চরমোনাই পীরই তৈরি করেছেন, এবং তৈরি করার পরে কয়েকটা ইসলামী দলকে একত্রিত নিয়ে একটা জোট করা হয়েছিল। ভাবনাটা ইসলামী আন্দোলনের ছিল। সুতরাং যদি তারা শরিয়া আইন কায়েম করতে না চায় তাহলে তাদের সঙ্গে জোট কেন? তারা তো ইসলামপন্থী দল তাহলে থাকলো না। যে কথা বলছিলাম শুরুতেই যে চরমোনাই পীরের দুই ভাই জামাত বিরোধী বহু বক্তব্য দিয়েছেন এর আগে। জামাত আসলে কখনোই, জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে কখনোই ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এরকম বয়ানও তাদের কাছে আমরা শুনেছিলাম। এই বয়ানটা আবারও নতুন করে সম্ভবত ভোটের আগে এটা নতুন করে আবার প্রচারে আসবে, কারণ ইসলামী আন্দোলন থেকে আজকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, এই কারণেই তাদের সঙ্গে আমরা জোটে থাকছি না। এই কথা বললেও প্রকৃত সত্য হচ্ছে যে আসন সমঝোতা এবং এনসিপিকে 30টা দেওয়া, বাকি এবি পার্টি এবং এলডিপিকে 10টা দেওয়া, 40টা ওদিকে দিয়েই ইসলামী আন্দোলনের ভাগে কম পড়ে গেছে, তারা 80টার কমে মানবে না, এই অবস্থান থেকেই মূলত জোটটা ভেঙেছে। কিন্তু প্রসঙ্গ উঠেছে যে ইসলামী আন্দোলন যে একা হয়ে গেল, এই একা হয়ে যাওয়ার পরে তারা কি জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে কিংবা অন্য কোনো দলকে জোটে টানছে? অন্য কোনো দলকে জোটে টানছে কিনা সেই ব্যাপারে
দুটো শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই। একটা কালবেলা শিরোনাম করেছে জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন, এই শিরোনাম যেমন করেছে তেমনি আরেকটি গণমাধ্যম শিরোনাম করেছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ইসলামী দলগুলোকে জামাতের জোট থেকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলনের। অর্থাৎ এখনও যে ৬-৭টা ইসলামী দল জামাত জোটে রয়েছে তারা যেন জোট থেকে বেরিয়ে আসে এই আহ্বান জানিয়েছে তারা। তার মানে হচ্ছে তারা আগামী ৩-৪ দিনে তাদের জোটের বহরটা মানে তারা একটা জোটের দিকে যেতে চায়। এখন তো সিঙ্গেল আছে, তারা একটা জোটের দিকে যেতে চায়। কিন্তু সেই প্রসঙ্গটা জামাতের একজন নেতার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ২ জন নেতার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা জাপার ব্যাপারটা অস্বীকার করেছে যে তারা কোনো জোটের যেতে চাচ্ছে না। তারা তবে এটা বলেছে যে বাকি যে ৩২টা আসন আছে, ৩০০ আসনের ২৬৮টা আসনে তারা নির্বাচন করতে চায়। বাকি যে ৩২ আসন তারা বুঝে শুনে কোনো একটা দল কিংবা একাধিক দলকে ওই ৩২ আসনে তাদের সমর্থন দিতে চায়। এই ব্যাপারে তাদের অবস্থানটা আদতে কি সেটা যদি জানা যায় তাহলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরারের সঙ্গে কথা হলে তিনি জানিয়েছেন তারা চূড়ান্তভাবে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে থাকছে না। এ সময় অন্য কারো জোট করবেন কিনা প্রশ্নে তিনি বলেন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন যখন এই ঘোষণা দিচ্ছে, কিন্তু তাদের আরও এক নেতা তিনি জামাতের প্রসঙ্গে কথা বলেছেন। জামাতের প্রসঙ্গে বলেছেন যে না, আমরা কারো সঙ্গে জোট করতে চাই না। জামাতের প্রসঙ্গে না, জাপার প্রসঙ্গে, জাতীয় পার্টির প্রসঙ্গে, যে তারা কারো সঙ্গে জোট করতে চান না, বাকি ৩২টা আসনের জন্য কাউকে সমর্থন দিতে চান। কিন্তু গত 2 দিন থেকে একটা আলোচনা খুবই প্রচণ্ডভাবে তৈরি হয়েছে যে ইসলামী আন্দোলন জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে এবং আগামী 3 দিনের মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এরকম অবস্থা যখন তৈরি হয়েছে তখন কিন্তু অনেক ইকুয়েশন বাকি এখনো নির্বাচনে। যদি ইসলামী আন্দোলন জাতীয় পার্টির সঙ্গে জোট করে ফেলে তাহলে পুরো ভোটের হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে। ভোটের হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে নানাভাবে। একটা হচ্ছে জাতীয় পার্টির উত্তরাঞ্চলে এবং সিলেটের 2-1টা আসনে বেশ ভালো প্রভাব রয়েছে। জাতীয় পার্টির প্রভাব রয়েছে চিটাগাংয়েরও একাধিক আসনে। এই আসনগুলোতে জাতীয় পার্টি যদি চরমোনাই পীরের সমর্থন পায়, চরমোনাই পীর এবং জাতীয় পার্টি যদি জোট করতে পারে, ঐতিহাসিকভাবে এই 2 দলের সম্পর্ক খারাপ না, ভালো সম্পর্ক, যেটা এর আগের ভিডিওতেও বলেছি। এবং এই জোটের পেছনে পর্দার আড়াল থেকে যদি আওয়ামী লীগ কলকাঠি নাড়ে তাহলে আগামীতে ভোটের ইকুয়েশন পরিবর্তন হয়ে যাবে এবং নিশ্চিত করেই যদি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে নিশ্চিত করেই জাতীয় পার্টি চরমোনাই পীর জোট হয়ে গেলে এই জোটটাই প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আলোচনা বাজারে রয়েছে। এখন দেখার বিষয় আগামী 3 দিনের মধ্যে কি হয়। এই আলোচনা যখন করছি তখন জামাত থেকে আজকে জানানো হয়েছে যে 47টা আসন তারা ইসলামী আন্দোলনের জন্য রেখেছিল, সেই 47টা আসনে তারা নিজেরা ভোট করবে। অর্থাৎ জোটের শরিকদের আর কোনো আসন তারা দিচ্ছে না। 226টা আসনে, 179 আসনে তাদের নির্বাচন করার কথা ছিল, এখন তারা 226টা আসনে নির্বাচন করবে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে একটা মজার ব্যাপার রয়েছে। জামাতের বিরুদ্ধে ইসলামী আন্দোলন অভিযোগ শুরু করেছে যে জামাত ইসলামী দল না, তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, তারা সেকুলার আইনেই থাকতে চায়। এই প্রচারটা নির্বাচনের আগে ইসলামী আন্দোলন ব্যাপকভাবে করবে এবং সাথে তারা মেটিকুলাসলি তারা সাথে পেয়ে যাবে সম্ভবত হেফাজতকে। কারণ হেফাজত জামাত বিরোধী অবস্থানে এখনও অনড়। যদি হেফাজতকে তারা পেয়ে যায় আর এদিকে যদি জাতীয় পার্টির সঙ্গে তারা জোট করতে পারে তাহলে আগামী নির্বাচনের হিসাব নিকাশ একেবারেই পাল্টে যাবে এবং পাল্টে যাবে ওই জায়গায় বিরোধী দলের জায়গাটা কার হবে ওই জায়গায়। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিএনপির প্রতিদ্বন্দ্বিতার বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এই 2 জোট
কেউই করতে পারবে না, এটা মোটামুটি বাস্তবতা যদি কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা না হয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে অনেক কিছুই সম্ভব, কারণ আমরা বিগত সরকারের সময়েও ইলেকশনকে প্রভাবিত করার ব্যাপারগুলো দেখেছি। এমনকি 2024-এর আমির যে নির্বাচন, সেখানেও বিদ্রোহী প্রার্থী যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে হারানোর জন্য দেশের অন্তত শতাধিক আসনে এমপি মন্ত্রীরা যারা নমিনেশন পেয়েছিল তারা প্রভাব খাটিয়ে ডিসি এসপিকে টাকা দিয়ে কিনে তাদের বিজয় নিশ্চিত করেছে, এবং তাদের পরাজয়টা নিশ্চিত ছিল। ধরে নেওয়া হয় যে গত নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হতো, নিরপেক্ষ নির্বাচন হতো, প্রভাব মুক্ত নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগের প্রার্থীরা অন্তত পক্ষে 150 আসনে হারত, এবং আওয়ামী লীগ বিজয়ী হতে পারত না। 151 আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতে পারত না, 151 আসনের বেশি বিদ্রোহীরা বিজয়ী হতে পারত। সরকার গঠন করতে গেলে বিদ্রোহীদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হতো, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, এবং সেই সময় খুবই আলোচনা ছিল। শুধুমাত্র এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্যই নির্বাচন প্রভাবিত করা হয়েছে। এই সরকারের আমলেও নির্বাচন যদি প্রভাবিত করা না হয়, এই সরকারকে আমরা দেখছি যে হা ভোটের পক্ষে, অর্থাৎ একটা ভোটে 2টা ভোট হবে, একটা পক্ষে একেবারে নিশ্চিত করে পক্ষ নিয়ে ফেলেছে হা ভোটের পক্ষে। সেই ব্যাপারে ফয়েজ আহমেদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি বলছেন যে গণভোটে সরকার একটা পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু জাতীয় ইলেকশনে সরকার নিরপেক্ষ, এরকম একটা মন্তব্য করছেন। এরকম মন্তব্য হাস্যকর মন্তব্যে পরিণত হতে পারে। আবার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের অন্যতম কর্ণধার, তিনি বলছেন যে এই নির্বাচনে হা ভোট দেওয়া হচ্ছে বাংলাদেশের জন্য ফরজে কিফায়া। তিনি ধর্মকে টেনে নিয়ে এসেছেন এবং বলেছেন যে ফরজে কিফায়া এই নির্বাচনে হা ভোট দেওয়ার জন্য। হা ভোটের ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার যে গণভোটে সরকার একটা পক্ষ, কিন্তু জাতীয় নির্বাচনে সরকার কোনো পক্ষ নয়, এই কথা বলছে ঠিকই, কিন্তু সরকার যদি গণভোটে পক্ষ হতে পারে, জাতীয় নির্বাচনে পক্ষ হয়ে যেতে কতক্ষণ, এই আলোচনাও অনেকে করেন, এই সমালোচনাও অনেকে তোলার চেষ্টা করেন। সরকার যদি নিরপেক্ষ থাকে তাহলে বিএনপির আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। আর যদি মনে হয় যে কাউকে ক্ষমতায় বসাতে হবে, তাহলে ভিন্ন কোনো দৃশ্যপটও আমাদের দেখতে হতে পারে। দর্শক, সব মিলিয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। এই যে পরিস্থিতি তৈরি হলো, এতে করে সবথেকে বেশি ক্ষতি হলো কি জামাতের এবং জামাত জোটের, নাকি ইসলামী আন্দোলন চরমোনাই পীরই বেশি ক্ষতিগ্রস্ত হলেন? তারা ক্ষমতা কিংবা বিরোধী দলের কোনো জায়গাতেই যেতে পারবেন না এখন, সেরকমটাই কি আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।